হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমেই যেটা থাকছে সেটা হচ্ছে যে 9-10-এর যে ডকুমেন্ট ভেরিফিকেশন, সেই ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে একজন প্রার্থীর একটা যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা এখানে আলোচনা করব। মানে ডকুমেন্ট কীভাবে নিয়ে গেলে কোনো সমস্যা হবে না, বা কাস্ট সার্টিফিকেট, ইডাব্লিউএস যে সার্টিফিকেট বা বাকি সমস্ত ডকুমেন্ট, কী কী ডকুমেন্ট লাগছে সেই সমস্ত, এবং কীভাবে অ্যারেঞ্জ করব, সমস্ত ডিটেলসে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। দ্বিতীয় যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে একাদশ দ্বাদশের নিয়োগপত্র পাওয়ার পর যে স্কুলে জয়নিংয়ের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যাচ্ছে, যে যে স্কুলে জয়নিংয়ের জন্য কাউন্সিলিংয়ে যে স্কুল চুজ করেছেন কোনো একটা ক্যান্ডিডেট, সেই স্কুলে কিন্তু ভ্যাকেন্ট সিট নেই সেই সাবজেক্টের। সো সেই সমস্যার সমাধান নিয়ে একটা আপডেট আছে, সেটা আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। আর তাছাড়া 2016 যে প্যানেল ক্যান্সেল হয়েছিল, সেই প্যানেল ক্যান্সেলের জন্য দুটো কিন্তু কিউরেটিভ পিটিশন কিন্তু দাখিল করা হয়েছে। তো সেটার কবে ডেট আসছে সেই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ 2016 যে যোগ্য চাকরি প্রার্থী, তাদের চাকরির যে ক্যান্সেলের যে নির্দেশ, সেটা পুনর্বিবেচনা করার আর একটা কিন্তু সুযোগ কিন্তু আগামী কিছুদিনের মধ্যে হয়তো হতে চলেছে। আর আরও একটা আপডেট আছে, যেটা হচ্ছে যে আপার প্রাইমারির 1241-এর যে নিয়োগ করার জন্যে শূন্যপদে নিয়োগের যে অর্ডার দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে, সেইটার কি আপডেট আছে সেটাও কিন্তু আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে 9-10-এর যে ডকুমেন্ট ভেরিফিকেশনের যে ডকুমেন্টসগুলো লাগছে বা কী কী ডকুমেন্টস লাগছে, সেই সমস্ত নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। তো যে তথ্যটা আমরা দিচ্ছি, এই তথ্যটা 9-10-এর ভেরিফিকেশনে অংশগ্রহণ করেছে এরকম কোনো একটা ক্যান্ডিডেট থেকে পাওয়া তথ্য অনুসারে আমরা এই তথ্যটা কিন্তু শেয়ার করছি। তো প্রথমেই আমরা বলবো যে মানে যে যতটুকু জানা গেল সেটা হচ্ছে যে ডকুমেন্ট ভেরিফিকেশনটা মানে কমপ্লিকেটেড হবে না, খুব সহজভাবে হয়ে যাবে। সেটা কিন্তু ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করছে। অর্থাৎ আপনাকে যে অরিজিনাল ডকুমেন্টস তো লাগছে না, ডকুমেন্টের যে জেরক্স কপিগুলো আপনারা নিয়ে যাবেন, সেই জেরক্স কপিগুলো অবশ্যই বোথ সাইড জেরক্স করবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ডকুমেন্টগুলো নিয়ে যাচ্ছেন সেগুলো ইন্টিমেশন লেটারে যেভাবে অ্যারেঞ্জ করতে বলা হয়েছে আপনারা সেইভাবেই অ্যারেঞ্জ করবেন। আমরা আজকে ভিডিওতে কী কী পরপর ডকুমেন্টস অ্যারেঞ্জ করবেন সেটাও আমরা একবার বলে দেবো, যে অর্ডারটা কী হবে, ফার্স্টে কোন ডকুমেন্টস তারপর কোন ডকুমেন্টস থাকবে, সেটা কিন্তু আমরা একবার এটা বলে দেবো। মানে ওই ক্যান্ডিডেটই বলেছে যে এইটা রাখলে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, তো সেইটা আমরা আমাদেরকে বলে দিচ্ছি। তো প্রথম কথা বললাম যে ডকুমেন্টগুলো ঠিকঠাক করে অ্যারেঞ্জ করে নিয়ে গেলে কিন্তু কোনো সমস্যাই হচ্ছে না, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের যে প্রক্রিয়া সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে, কয়েক মিনিটের মধ্যে কিন্তু কাজটা সম্পূর্ণ হবে। কিন্তু যদি অ্যারেঞ্জ না করা থাকে তাহলে কিন্তু আপনার সময় লাগবে। তো অবশ্যই যে অর্ডারটা বলছি সেই অর্ডার অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই অ্যারেঞ্জ করে নিয়ে যাবেন। আর প্রত্যেকটি জেরক্সকে বোথ সাইডের জেরক্স করবেন, কারণ এটা কিন্তু 11-12-এ না থাকলেও 9-10-এ কিন্তু ইন্টিমেশন লেটারে কিন্তু এটাই মেনশন আছে যে বোথ সাইডের জেরক্স কিন্তু করতে হবে, এবং এটা না করলে কিন্তু সমস্যা হয়েছে। তো বোথ সাইডের জেরক্সটাই করবেন আপনারা। এটা গেল। আর আর যে কথাটা বলছিলাম, বোথ সাইডের জেরক্সটা করতে হবে। আর কাস্ট সার্টিফিকেটের ব্যাপারটা হচ্ছে যে কাস্ট সার্টিফিকেট যেহেতু যারা আপডেট করেছেন, তো পুরনো কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যেতে হচ্ছে। যদি আপডেটটা পেয়ে গেছেন তাহলে খুব ভালো কথা, আপডেটটাও নিয়ে যাবেন। যদি আপডেটটা না পান, পুরনোটা আছে অবশ্যই পুরনোটা নিয়ে যাবেন। যদি আপডেটটা না পান তাহলে আপডেটটার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে সেটা কিন্তু আপনারা সঙ্গে নিয়ে যাবেন, কিন্তু পুরনোটা অবশ্যই নিয়ে যাবেন। যদি কেউ একটা কাস্ট থেকে আরেকটা কাস্টে যদি চেঞ্জ হয়েছে, ধরুন জেনারেল থেকে ওবিসি হোক বা ওবিসি এ থেকে ওবিসি বি হোক, তো অবশ্যই পুরনোটা নিয়ে যাবেন। আর নতুনটার ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন করেছেন তার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। 1 নাম্বার গেল কাস্ট সার্টিফিকেট। আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে সমস্যা হচ্ছে, যদি কারো ইডাব্লিউএস সার্টিফিকেট মানে আগের যে ইয়ারগুলো ছিল সেখানেও যদি ওই প্রার্থী যদি ইডাব্লিউএস ছিল তাহলে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যারা নতুন করে ইডাব্লিউএস করেছেন হয়তো এই নোটিফিকেশনটার রেসপেক্টে, এবং যারা 21/7/26-এর আগে করেছেন, 21/7/25-এর আগে করেছেন, 21/7/25-এর আগে যারা করেছেন, তো তাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। তবে কিছু কিছু ডিস্ট্রিক্টে, যেমন বাঁকুড়া ডিস্ট্রিক্টে বললো, যদিও এটা রুলসে নেই তবু বাঁকুড়া ডিস্ট্রিক্টে যেটা শোনা গেল
যে 21/7/25 আগে মানে ইডাব্লিউএস সার্টিফিকেট আছে, তবুও কিন্তু ওরা আগের সেশনের অর্থাৎ 24/25 কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট চাইছে। ঠিক আছে, তো যদিও এই নিয়ে কোনো সমস্যা হয়নি, বলা হয়েছে যে ইন্টারভিউয়ের সময় কিন্তু যে ডকুমেন্টটা ডিউ হচ্ছে বা যে ডকুমেন্টটা প্রবলেম হচ্ছে সেটা ইন্টারভিউয়ের সময় কিন্তু ওনাকে নিয়ে যেতে বলা হয়েছে। ঠিক আছে, ইডাব্লিউএস এর। তবে যাদের 21/7 আগে আছে অন্যান্য ডিস্ট্রিক্টে খুব একটা প্রবলেম হয়নি। তবে যদি আগের মানে আগের সেশনগুলোতে যদি আপনি ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে আগের বছরগুলোর, তো অবশ্যই সেটা আপনারা সেটাকে নিয়ে যাবেন। আর যারা 21/7 পরে করেছেন তাদের হয়তো বা একটু সমস্যা হতে পারে, কিন্তু 21/7 আগে যারা করেছেন তাদের ক্ষেত্রে হয়তো আগেরগুলো চাইছে না, শুধুমাত্র বাঁকুড়া ডিস্ট্রিক্টই এটা এক্সেপশনাল শোনা গেল যে আগের ইয়ারের কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু চাইছে, শুধু বাঁকুড়ার ক্ষেত্রেই। তাছাড়া খুব একটা প্রবলেম কিন্তু হচ্ছে না। আর কাস্ট সার্টিফিকেট ব্যাপারটা বললাম। এবার আমরা বলে নিই যে কোন কোন ডকুমেন্ট কীভাবে অ্যারেঞ্জ করবো পরপর। তো যে প্রার্থী আমাদের সাথে, যে প্রার্থীর কাছ থেকে আমরা তথ্যটা পেয়েছি, সে ডকুমেন্ট ভেরিফিকেশন করে এসছে এবং তার খুব সহজেই তাড়াতাড়ি হয়ে গেছে। তো ক্রমটা এরকম ছিল, অর্ডারটা যদি দেখেন এখন মানে যে ডকুমেন্টসগুলো মানে আমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে, তো প্রথমেই ইন্টিমেশন লেটার থাকবে। 2 নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, অবশ্যই আপডেটেড ফর্ম। কেন আপডেটেড ফর্ম বলছি, কারণ এখানে হয়েছিল দেখবেন অ্যাপ্লিকেশন করার সময় যে যারা মানে কাস্ট আপডেট করতে হয়েছিল পরবর্তীকালে, মানে জেনারেলকেও আপডেট করতে হয়েছিল। তো যাদের কাস্ট আপডেট হয়েছে অর্থাৎ আপডেটেড কাস্ট থাকবে এই রকম যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে, আপডেটেড অ্যাপ্লিকেশন ফর্মটার প্রিন্ট আউট কিন্তু লাগবে। ঠিক আছে, আপডেটেড মানে ধরুন আপনি ওবিসি এতে ছিলেন, আপনার আপডেট করার পর হয়তো ওবিসি বি হয়েছে, কিন্তু আপনি নিশ্চয়ই অ্যাপ্লিকেশন কাস্ট আপডেট করতে দিয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন। তো সেই আপডেট করার পর যে অ্যাপ্লিকেশনটা ফাইনাল হয়েছিল সেইটার কিন্তু প্রিন্ট আউট আপনাদেরকে লাগছে। অর্থাৎ প্রথমে 1 নম্বরে থাকছে ইন্টিমেশন লেটার, 2 নম্বরে থাকবে অ্যাপ্লিকেশন ফর্ম এবং সেটা আপডেট। 3 নম্বরে এবার এখানে আপনি চাইলে আপনার অ্যাডমিটটাও সঙ্গে অ্যাটাচ করে দিতে পারেন। অ্যাডমিটের 1 কপি প্রিন্ট আউট কিন্তু এখানে আপনি অ্যাটাচ করতে পারেন। অ্যাডমিটটা ম্যান্ডেটরি এখানে নয়, দিলেও দিতে পারেন। নেক্সট হচ্ছে মাধ্যমিকের যে অ্যাডমিট আছে, মাধ্যমিকের অ্যাডমিট সেটা লাগছে। কাস্ট সার্টিফিকেট, যদি কাস্ট সার্টিফিকেট থাকে, কাস্ট সার্টিফিকেটের কথা আমরা আগেই বললাম, যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনার আপডেটেড কাস্ট সার্টিফিকেট যদি থাকে পেয়ে গেছেন তাহলে ভালো কথা, না হলে পুরনোটা অবশ্যই নিয়ে যাবেন। আর আপডেট পাওয়ার যদি কোনো মানে আপডেটের জন্য যে অ্যাপ্লিকেশন করেছেন সেটা যদি কোনো ডকুমেন্টস আপনার কাছে থাকে তো সেটা অবশ্যই আপনি সেটাতে ক্যারি করবেন। তো কাস্ট সার্টিফিকেট। নেক্সট হচ্ছে গ্র্যাজুয়েশনের প্রত্যেকটা ইয়ার ওয়াইজ মার্কশিট নিয়ে যাবেন, তার সঙ্গে সার্টিফিকেট প্রত্যেকটি ইয়ারের কিন্তু লাগবে। এখানে কিন্তু ফাইনাল মার্কশিট নিয়ে গেলে একটু সমস্যা হবে, তো সমস্যায় না পড়াই ভালো, প্রত্যেকটা ইয়ারের কিন্তু নিয়ে যাবেন। প্রত্যেকটা ইয়ার ওয়াইজ যে মার্কশিটগুলো ছিল সেগুলো নিয়ে যাবেন, তার সাথে যে সার্টিফিকেটটা আছে সেটাও নিয়ে যাবেন। এবার এখানে একটা কথা বলি, যদি কেউ ধরুন পাস এবং অনার্স মিলে 50% দেখিয়েছেন গ্র্যাজুয়েশনে, তাহলে তাদেরকে কিন্তু পাসের সার্টিফিকেটও কিন্তু চাইছে, পাসের সার্টিফিকেটটাও দেখতে চাইবে, কারণ পাসের যারা অনার্স করেছে তো এখানে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে, যেটা শুনলাম যে পাস না অনার্স সেটা কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। তো যদি পাসের হন তাহলে পাস থেকে যদি অ্যাপ্লিকেশন করেছেন তাহলে পাসের যে মার্কশিট সেগুলো কিন্তু দেখতে চাইছে। যেহেতু অনার্সের ক্ষেত্রে অনার্স এবং পাসের সার্টিফিকেট মার্কশিট আলাদা হয়, তো অনার্সের এবং পাসের দুটোরই সার্টিফিকেট কিন্তু এখানে মানে মার্কশিট কিন্তু দেখতে চাইছে, এবং তার সাথে গ্র্যাজুয়েশনের অবশ্যই সার্টিফিকেট লাগবে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা বললাম, প্রত্যেক ইয়ার ওয়াইজ কিন্তু এখানে নিয়ে যাবেন। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে মাস্টার ডিগ্রির ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো ইয়ারেরই নিয়ে যাবেন, তার সঙ্গে সার্টিফিকেট নিয়ে যাবেন। আর বিএডের ক্ষেত্রে 4টে সেমিস্টারেরই কিন্তু মার্কশিট, বারবার বলছি ইন্ডিভিজুয়াল যে মার্কশিটগুলো আছে সেইগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবেন, মানে সমস্যার সম্মুখীন হবেন না। খুব সহজে 2-3 মিনিট 4 মিনিটের মধ্যে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন সহজে হয়ে যাবে। তো ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটা ইয়ারের, গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে প্রত্যেক ইয়ারের এবং এর ক্ষেত্রে যদি প্রত্যেকটা সেমিস্টারে বিএডের ক্ষেত্রে, তো অবশ্যই সেগুলোকে আপনারা নিয়ে যাবেন, ইয়ার ওয়াইজই নিয়ে যাবেন, তাতে সমস্যা হবে না। তার সাথে বিএডের কিন্তু সার্টিফিকেট অবশ্যই লাগবে। আর একটা কথা এখানে বলে রাখি, যেটা সব থেকে সমস্যা হয়েছে, মানে যাদের সমস্যা, আরেকটা কথা যাদের মানে একটু টাইম লেগেছে আর কি, যেটা বললাম এইভাবে অ্যারেঞ্জ করে নিয়ে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু যাদের একটু সময় লেগেছে তাদের হচ্ছে ইন সার্ভিস টিচার যারা আছেন তাদের একটু সময় লেগেছে, কারণ তাদের এক্সপিরিয়েন্সের ব্যাপারটা আছে, তো এক্সপিরিয়েন্সের ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখছেন, তো এক্সপিরিয়েন্সের ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখার জন্য একটু টাইম লেগেছে। যারা ইন সার্ভিস টিচার তাদের একটু সময় লেগেছে।
আর দ্বিতীয় যে ক্যান্ডিডেটদের একটু সময় বেশি লেগেছে সেটা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট বাইরের স্টেট থেকে বিএড করেছেন বা প্রাইভেট কলেজ থেকে বিএড করেছেন, মানে বাইরের স্টেট থেকে যারা বিএড করেছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে আর কি এনসিটি যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা লাগবে। শুধু এনসিটি সার্টিফিকেটই নয়, সেই সার্টিফিকেটে কলেজের সিল এবং প্রিন্সিপালের সিগনেচারও চাইছে, যেটা শোনা গেল আর কি। তো যদি পসিবল হয় আপনাদের পরবর্তীতে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান আছে, যদি পসিবল হয় তো এনসিটির যে অ্যাপ্রুভাল যে সার্টিফিকেট সেইটা আপনারা ডাউনলোড করবেন বা প্রিন্ট আউট করবেন, তারপর কলেজে আপনাদের যে কলেজে বিএড করেছেন সেই কলেজ থেকে সিল এবং প্রিন্সিপালের সিগনেচার অবশ্যই করে আনার চেষ্টা করবেন, তাতে কিন্তু সমস্যা হবে না। বিশেষ করে যারা বাইরের আদার স্টেট থেকে যারা বিএড করেছেন তাদের কিন্তু এনসিটি সার্টিফিকেট, তার সঙ্গে ওই সার্টিফিকেটে সিল এবং সিগনেচার থাকলে সেটা সব থেকে ভালো হবে, ঠিক আছে? আপনার কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। এটা এখন যদি মানে যাদের পরবর্তীতে আছে যদি সম্ভব হয় এটা আপনারা করে নিন, ঠিক আছে? তো এইগুলোই হলো ডকুমেন্টের ক্রম। আমরা একবার পর বলে দিই। প্রথমেই হচ্ছে ইন্টিমেশন লেটার, 2 নম্বরে থাকছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, অবশ্যই আপডেটেড, অ্যাডমিট মার্কস মানে মাধ্যমিকের যে অ্যাডমিট, কাস্ট সার্টিফিকেট আপডেটেড থাকলে আপডেট, পুরনো থাকলে পুরনো, ঠিক আছে? গ্র্যাজুয়েশনের 3টে মার্কশিট তার সঙ্গে সার্টিফিকেট, 3টে মার্কশিটই কিন্তু ইয়ার ওয়াইজ বললাম। আর মাস্টার ডিগ্রিরও আলাদা আলাদা মার্কশিট, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের এবং তার সঙ্গে সার্টিফিকেট, বিএডের 4টে সেমিস্টারের মার্কশিট তার সঙ্গে সার্টিফিকেট, আর এনসিটি অ্যাপ্রুভাল সার্টিফিকেট, সেটা বিশেষ করে যারা আদার স্টেট থেকে বিএড করেছেন তাদের ক্ষেত্রে স্পেশালি লাগবে এবং তার সঙ্গে সিল এবং সিগনেচার অবশ্যই লাগছে। তো এইগুলোই বলা হলো। আর ইডাব্লিউএসের সমস্যা বললাম, খুব সমস্যা কিছু নেই। যদি 21/7/25 আগে আছে তাহলে তো কোনো সমস্যা নেই, শুধুমাত্র বাঁকুড়া ডিস্ট্রিক্টে একটু প্রবলেম হয়েছে, বাকি কোনো ডিস্ট্রিক্টে সমস্যা খুব একটা হয়নি। তো এইটা ছিল আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের যে ডকুমেন্টসগুলো লাগবে তাদের ক্রম। এই ক্রমে আপনারা অ্যারেঞ্জ করে নিয়ে যাবেন এবং অবশ্যই জেরক্সগুলোকে বোথ সাইডের জেরক্স করবেন, তাহলে কোনো সমস্যা আপনাদের হবে না। এইটা গেল ডকুমেন্ট ভেরিফিকেশনের যে ডকুমেন্টগুলো লাগবে। আর বিশেষ কিছু সমস্যা নেই, যেটা বললাম সময় যাদের লাগছে সেটাও বললাম। আর অনার্স পাস যদি থাকে তাহলে অনার্স পাস মিলে যদি মার্কস দিয়েছেন তো অনার্স পাসটা অবশ্যই সেটা কিন্তু একটু ক্লিয়ারিফাই করে নিয়ে দেখুন। নেক্সট যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে 2016 যে প্যানেল ক্যান্সেল হয় সেই প্যানেল ক্যান্সেলের যে রায় সেটাকে পুনর্বিবেচনা করার জন্যে দুটো কিন্তু কিউরেটিভ এখানে পিটিশন কিন্তু দাখিল করা হয়েছে। তো প্রথমটা যেটা দাখিল করা হয়েছিল সেটা হচ্ছে 11/3/2026 এবং পরবর্তীতে 23/3/2026 কিন্তু আরেকটা কিউরেটিভ কিন্তু দাখিল করা হয়েছে, কিউরেটিভ কিন্তু ফাইল করা হয়েছে, কিউরেটিভ পিটিশন কিন্তু ফাইল করা হয়েছে। তো এবার এই কিউরেটিভ ফাইলের রেসপেক্টে যে যে ডেট আর কি সেটা কবে দিচ্ছে কেস ওঠে এবং কবে এর হিয়ারিং ডেট দিচ্ছে সেটা কিন্তু খুব শীঘ্রই জানা যাবে। তো সবাই চাই 2016 যে যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরিতে সবাই চাই যে 2016 যারা যোগ্য চাকরি প্রার্থী তারা চাকরিতে বহাল হোক। তো যাই হোক, যদি এটা থেকে কোনো সুরাহা হয় তো সেটা সবাই আশা করছে যে 2016 চাকরি প্রার্থীরা তাদের নিজের জায়গাতে আবার ফেরত যাক, তাদের সম্মানের সহিত তারা নিজের চাকরি ফেরত পাক। তো এই দেখা যাক, এই কিউরেটিভ পিটিশন ফাইল করা হয়েছে, তো এই কিউরেটিভ ফাইলের রেসপেক্টে কবে এর মানে কেস ওঠে সেটা কিন্তু আমরা অবশ্যই আপডেট পেলে আমরা চ্যানেলে জানিয়ে দেবো। আর নেক্সট যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 11-12 যে সমস্ত প্রার্থী নিয়োগপত্র মানে মেরিট লিস্টে নাম এসছে বা কাউন্সিলিংয়ে যে সমস্ত মেরিট লিস্টে নাম আসার পর কাউন্সিলিং হওয়াতে যে সমস্ত স্কুল চুজ করেছেন, তো সেই স্কুলে কিন্তু সেই সাবজেক্টের ভ্যাকেন্ট সিট নেই, এরকম কিন্তু একটা সমস্যা সৃষ্টি হয়েছে, যে নিয়ে আমরা আগেও ভিডিও বানিয়েছি। তো সেই পত্রিকারই আজকের একটা আপডেট আছে, যে এই সময় পত্রিকা যেটা বলা হয়েছে দেখুন সেটা কি বলতে চাইছে এখানে, যে বলেছে যে স্কুলে শূন্যপদের তালিকা নিশ্চিত করার জন্যে কিন্তু নিশ্চিত করতে প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের জেলা বিদ্যালয় পরিদর্শকরা নির্দেশ পাঠিয়েছেন। কীরকম নির্দেশ পাঠিয়েছে, যে ডিআইরা হোয়াটসঅ্যাপে যে প্রধান শিক্ষক বা শিক্ষিকা আছেন তাদেরকে এটা কনফার্ম করতে বলেছেন যে এসএসসি সুপারিশপত্র এবং মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র পাওয়ার পরেই তারা নিশ্চিত হবেন যে বিষয়ের শিক্ষককে একাদশ দ্বাদশের জন্য নিয়োগপত্র দেওয়া হচ্ছে সেই বিষয়ের ভ্যাকেন্সি বা অনুমোদন সংশ্লিষ্ট স্কুলে আছে কি না, আর যদি না থাকে
যদি না থাকে তাহলে কিন্তু নিয়োগ দিতে বা সমস্যা কিন্তু হবে। তাই যদি এই ব্যাপারে যদি কোনো সংশয় থাকে তাহলে অবশ্যই ডিআই অফিসে কিন্তু এখানে কিন্তু যোগাযোগ করতে বলা হয়েছে প্রধান শিক্ষক শিক্ষিকাদের। ঠিক আছে। তো এসএসসি 2025-এর নিয়োগের বিজ্ঞপ্তি মেনে একাদশ দ্বাদশে যে 33 জনের শূন্য পদের তালিকা বুধবার ওয়েবসাইটে দেওয়া হয়েছে। তো সেই নিয়ে আপলোড করা হয়েছিল তা ভুলে ভরার অভিযোগ, সেটা তো আগেই উঠেছিল। তো সেইটার জন্যে এসএসসি যেটা বক্তব্য, এসএসসি বলতে চাইছে যে স্কুল সার্ভিস কমিশন যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে স্কুল বিষয় ক্যাটাগরি এবং লিঙ্গভিত্তিক শূন্য পদের যে লিস্ট তারা কিন্তু তৈরি করে না, সেটা তৈরি করে ডিআইরা স্কুলের থেকে এই তালিকা সংগ্রহ করে কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে পাঠায়। তো সেহেতু এইটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন এই নিয়ে কিছু বলতে পারবে না। যেমন 2016 চাকরিহারারা যোগ্যরা যে স্কুলে কর্মরত, এখানে এই যে সমস্যা কী কী সমস্যা উঠছে দেখুন। তার মধ্যে প্রথমত সমস্যা হচ্ছে 2016 যে চাকরিহারা যোগ্যরা যে স্কুলে কর্মরত সেই শূন্য পদও কিন্তু কমিশনের ওয়েবসাইটে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, মানে ভ্যাকেন্ট দেখাচ্ছে। এটা একটা সমস্যা। যেমন মালদার বেশ কিছু স্কুলে এমন হয়েছে যে পঞ্চম থেকে দশম শ্রেণীতে অঙ্কের শূন্য পদে একাদশ দ্বাদশের চাকরি প্রার্থীদের ভ্যাকেন্সি দেখানো হয়েছে। অর্থাৎ স্কুলটা নবম দশমের কিন্তু একাদশ দ্বাদশের কিন্তু অঙ্কের সিট কিন্তু ভ্যাকেন্ট দেখানো হচ্ছে। তো এই সমস্যাটা কিন্তু হচ্ছে। তো সেহেতু ডিআই অফিস থেকে প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে নিয়োগপত্র বা সুপারিশপত্র পাওয়ার পর সেই সাবজেক্টের আপনার স্কুলে ভ্যাকেন্সি আছে কি না সেইটা কনফার্ম করুন, না হলে কিন্তু তাদেরকে যে নিয়োগ করতে অসুবিধা হবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ডিআই অফিসে জানাতে। তো এবার দেখা যাক ডিআই অফিস থেকে সেই এরকম যদি কোনো এরকম ক্যান্ডিডেট যদি পেয়েছেন নিয়োগপত্র, যে স্কুলে হয়তো ভ্যাকেন্ট নেই এরকম স্কুল পেয়েছেন, তো সেই প্রার্থীকে কিন্তু এখন ডিআই অফিসের দ্বারা কিন্তু সেই সমস্যা হয়তো সমাধান কিছুটা হলেও হতে পারে। তো সেটা অনেকটা সময় সাপেক্ষ হয়তো বা হয়ে যাবে, যে পুরো প্রসেসটা হওয়ার পরে কিন্তু এইটা ডিসিশন নেওয়া হতে পারে। তো সেই বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না যে এর সমাধান কোন দিকে হবে, সেই বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। তো পরবর্তীকালে যাদের কাউন্সিলিং হবে তাদের অবশ্যই যে পার্শ্ববর্তী যে স্কুল আপনারা ভাবছেন, যে এই যে স্কুলগুলো আপনাদের ভাবছেন যে নিতে চাইছেন, বা সেই আশেপাশে যে সেই স্কুলগুলোর মোটামুটি কি ভ্যাকেন্ট আছে না আছে একটু খবর যদি আপনারা রাখেন হেডমাস্টারের সঙ্গে কথা বলে, যদি পসিবল হয় তাহলে কিন্তু আপনাদের এই সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে না। তো এটাই ছিল যে 11-12 যে ভ্যাকেন্সি প্রবলেম সেটা কতটা সমাধান হয় এখন আমাদের দেখার বিষয়। যদিও এই নিয়ে একটা ইনিশিয়েটিভ নিয়েছেন ডিআই অফিস থেকে, তো দেখা যাক এটা কতটা সমস্যার সমাধানের দিকে এগোই। এটা ছিল। আর তারপরে যে লাস্ট যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে দেখুন আপার প্রাইমারি যে 1241টি শূন্য পদে যে আগের যে প্যানেল সেখানে নিয়োগের কিন্তু অর্ডার কিন্তু মহামান্য হাইকোর্ট দিয়েছিল। তো সেই নিয়োগের এখনও কিন্তু সেটা কমপ্লিট হয়নি এবং সেটা ডেডলাইন দেওয়া হয়েছিল 31শে মার্চ। তো সেইটা এখানে যে নিউজ পেপারটা দেখতে পাচ্ছেন সেখানে বলা হচ্ছে দেখুন, উচ্চ প্রাথমিকে 1241 জন শিক্ষক পদপ্রার্থী ভবিষ্যৎ অনিশ্চয়তায়, 30শে মার্চ কোর্টে হাজিরা শিক্ষা সচিব এবং কমিশনারদের। তো শিক্ষা সচিব এবং কমিশনারদের 30শে মার্চ কিন্তু এই নিয়োগ সময় মতো না হলে কিন্তু তাদেরকে সশরীরে হাইকোর্টে কিন্তু হাজিরা দেওয়ার কথা নির্দেশ দিয়েছে, কিন্তু সশরীরে তলব করেছে কিন্তু কলকাতা হাইকোর্ট। এখন দেখার বিষয় যে এই 1241 জনের নিয়োগ কতদিন পর্যন্ত সম্পন্ন করে স্কুল সার্ভিস কমিশন। তো আজকের ভিডিও অবধি, ধন্যবাদ।